আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আচ্ছা, আপনি তাহলে ইয়াতে আছেন, করঞ্চল 3 মানে ওই যে মহাখালীটাতে আছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ। ডিএনসিসি থেকে ভুয়া জন্ম নিবন্ধন তৈরিতে জড়িত কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী টেকনাফ থেকে তেতুলিয়ার ঠিকানা বদলে দেয় মাত্র কয়েক হাজার টাকায়। দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের 2 জনেরটা হয়ে যাবে। 4 দিনের মধ্যে আপনি বাচ্চাটা করবেন, 6,000 টাকা। সাবেক স্পিকার শিরিন শারমিনের পাসপোর্টের আবেদন স্থগিত। হত্যা মামলায় আত্মগোপনে থেকে অফিসে না গেলেও নেওয়া হয় ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ। দেশে গণতন্ত্র ফেরাতে রূপরেখা ঘোষণা করবেন ডক্টর ইউনূস। আশা ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের বললেন, রাজনীতিতে সব দলের সমান সুযোগ চান তারা। কিছুটা পরিমার্জন হলেও জানুয়ারিতেই প্রাথমিকের বই পাবে শিক্ষার্থীরা, জানালেন উপদেষ্টা শিক্ষার মান উন্নয়নের তাগিদ। মূল্যস্ফীতি, মন্দা ও দারিদ্র্যই অর্থনীতির সবথেকে বড় ঝুঁকি বলছে সিপিডি। বেকারত্ব আর জ্বালানি ঘাটতিতে আরও বাড়তে পারে সংকট। মেগা প্রজেক্টে আয়ের তুলনায় ঋণের কিস্তি বেশি। পদ্মা সেতু ও বঙ্গবন্ধু টানেল ঘিরে তৈরি হয়নি মাস্টার প্ল্যান, আসেনি বিনিয়োগও। কোথাও ডাবল অথবা 2.5 গুণ খরচ করে ফেলেছি, এখন সেটাকে তুলতে গিয়ে যেই টোল ফেয়ার ফ্রেম স্ট্রাকচার নিয়ে আসছি, তাতে দেখা যায় ভর্তুকিতে চলে আসছে। প্রাপ্তবয়স্কদের অপরাধের বলি হচ্ছে নিরপরাধ শিশুরা। বৈষম্য, রাষ্ট্রীয় অবহেলা আর নিরাপত্তাহীনতার সংস্কৃতি দূর করার আহ্বান বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। কোনোভাবেই থামানো যাচ্ছে না জন্ম নিবন্ধন সনদ তৈরিতে অবৈধ চক্রের দৌরাত্ম্য। এ কাজে ডিএনসিসি কর্মকর্তা কর্মচারীরা সরাসরি জড়িত। টেকনাফ থেকে তেতুলিয়া, যেখানেই আপনার বাড়ি হোক, যে কোনো একটি এলাকার নাম দিয়েই মহাখালীর গলি থেকেই বানিয়ে দেবে জন্ম সনদ। ঢাকা উত্তর সিটিতে এর নিয়ন্ত্রণ ডিএনসিসির এক স্বাস্থ্য কর্মকর্তা সহ আরও কয়েকজনের। প্রতি সনদের জন্য তারা নেয় 3 থেকে 5,000 টাকা, যেখানে সরকার নির্ধারিত ফি মাত্র 100 টাকা। উত্তর সিটি এলাকায় এই চক্রটির আদ্যপান্ত বের করেছেন সহকর্মী মহিউদ্দিন মধু, ছবি তুলেছেন SRS আলী ও তানভীর মিজান। একটি জন্ম নিবন্ধন সনদ করতে চাই আমরা, সন্ধান পাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মচারীর, যার কাছে গেলে সহজেই মিলবে বার্থ সার্টিফিকেট। আচ্ছা, আপনি তাহলে ইয়াতে আছেন, করঞ্চল 3 মানে ওই যে মহাখালীটাতে আছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ। অফিসের পেছনের গলি, মানে আপনার অফিসের পেছনে যে গলিটা আছে সেখানে আসবো। মাসুদুর রহমান, যিনি নমুনা সংগ্রহের কর্মচারী, তার মাধ্যমে আমি আমার জন্ম নিবন্ধনের সনদটা করতে চেয়েছি এবং ছদ্মবেশে আমি এখন যেতে চাই তিনি কিভাবে কাজটা করাবেন, কোন প্রক্রিয়া করাবেন। এই সেই মাসুদ কাজী, ডিএনসিসির নমুনা সংগ্রহের কর্মচারী, যিনি আমাকে এই গলিতে আসতে বললেন। যে কারো কিংবা যে জেলারই হোক, প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও জন্ম নিবন্ধন করা যাবে এখান থেকেই। প্রতি সনদের জন্য গুনতে হবে 3,000 টাকা। 3,000। একটি চক্র মিলে কাজটি করে মহাখালীর ডিএনসিসির অঞ্চল 3-এর অফিসের পেছনের এই গলিতে। আবেদন থেকে সনদ প্রাপ্তি পর্যন্ত সব কাজ হয় এই কম্পিউটারের দোকানগুলোতে। আদতে যা হওয়ার কথা অনলাইনে বা কার্যালয়ের ভেতরে। চক্রটির কাজ শুরু হয় এই ডিএনসিসির কর্মচারী মাসুদ কাজীকে দিয়ে। মাসুদ প্রথমত কাজটিতে যুক্ত করেন তার ভাগ্নেকে।
তিনি নিয়ে যান কম্পিউটার দোকানে। সেখান থেকে আবেদনের প্রক্রিয়া হয়ে গেলে সিটি কর্পোরেশন অংশের বাকি কাজ করেন চক্রের অন্যতম মাসুদ কাজী। মাসুদের তো আপনি চিনেন? তারা আমি চিনি। তাহলে কিভাবে চিনেন তারে? তারা চিনি, অফিসের লোক এসেছিল। হ্যাঁ, সে তো কালকে বললো আপনাকে কাজটা করে দেওয়ার জন্য 3000 টাকা করে। না, এর কথা মনে পড়ে? চিনছেন কালকে এই সময় যে এটার পাশে আপনি এই পাশে ভিডিও আছেন, এটা ছবি তুলে রাখছি। দোকান থেকে একটি মাত্র আইডি পাসওয়ার্ড দিয়েই হচ্ছে একের পর এক জন্ম নিবন্ধনের সনদ তৈরির প্রক্রিয়া। এ কি করে সম্ভব? একটা আইডি দিয়ে পাসওয়ার্ড হয় না, বাকি কাজগুলো আপনারা কিভাবে করেন? করে অনেকে করে, যে এখানে লোকজন আছে, যেমন দেখেন এখানে আছে, আশেপাশে আছে, অনেকে আছে কথা বলেন। অথচ আগের দিনে তিনি বলেছিলেন ভিন্ন কথা। 2 দিনের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের 2 জনেরটা হয়ে যাবে। 4 দিনের মধ্যে আপনি বাচ্চাটা করবেন, দুটাই 6000 টাকা। এবার যমুনা টিভির উপস্থিতি টের পেয়ে লাপাত্তা মাসুদ। জন্ম নিবন্ধনের কাজটার জন্য আসছিলাম, কালকে যে কথা হইলো আপনার সাথে 3000 টাকা করে। আমি দেই না, একটু আমি দেখি মনে হয় সব বাক্সি সাইন তো অফিসিয়ালি না, সাইন করে তো হবে না, কিন্তু ওরা সব প্রসেস করে দেয়। ততক্ষণে বেরিয়ে আসে মাসুদের আরও কিছু তথ্য। কর্মচারী হয়েও রাজনৈতিক পরিচয়ই তার শক্তি। মাসখানেক আগে মাসুদকে বদলি করা হয় উত্তরা জোনে। সেখান থেকেও নিয়ন্ত্রণ করছেন এই চক্র। যদি মহাকালী যান তাহলে গেলে আমার ফোন দিলে আমি বলে দেবো না, কাগজ দিয়ে দেবো না। এর আগেই ছিল দলীয় নেতাবাতা ছিল। মাসুদের অপকর্ম সবাই জানলেও অঞ্চলের নির্বাহী কর্মকর্তা জানেন না পোস্টিংয়ের পরও আরেক অঞ্চলে বসে তার অঞ্চল নিয়ন্ত্রণ করছেন। সে কোথায় আছে এখন? উত্তরা মানে কোথায়? এক একটা জন্ম সনদের জন্য সে 3000 6000 টাকা নেয়। হ্যাঁ নিয়ে আরে ওয়া নিয়ে কোনো কাজ হবে না। এই চক্রের ফাইলগুলোর চূড়ান্ত অনুমোদন দেন স্বাস্থ্য সহকারী কর্মকর্তা ও জন্ম নিবন্ধক ডাক্তার ফিরোজ আলম। তার হাতেই থাকে জন্ম নিবন্ধনের রেফারেন্স কপিগুলো সত্যায়িত করার ইখতিয়ার। ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাদের নিবন্ধন দেওয়ার দায়ে ইতোমধ্যে 2 বার ব্যবস্থা নেওয়া হয়েছিল এই ডাক্তার ফিরোজের বিরুদ্ধে। সেই নথিও আসে যমুনার হাতে। আমরা আসমান থেকে নাজিল হওয়া কোনো প্রতিষ্ঠান না, এটা আমরা প্রতিনিয়ত আমরা কাজ করছি, ঘোষণা বাজার কাজ করছি। ডাক্তার ফিরোজও আছেন উত্তরায়। দুজন মিলে একসাথে চালাচ্ছেন এই সিন্ডিকেট। তাকে একাধিকবার আপনারা পানিশ করেছেন, রাইট? আপনি এই যে পুতা পয়েন্টে আসছেন, আমরা জানি এটা কোনো না, গোপন কোনো বিষয় না। আমরা ওনার সম্পর্কে জানি, আমি প্রতিনিয়ত ওনার স্টাফকে এনে গালিগালাজ করতাম। কিন্তু এই যে ডাক্তার ফিরোজ সাহেব এখান থেকে যাওয়ার কারণে আমি হাফ ছেড়ে বেঁচেছি। ও অনৈতিকতার লেভেলটা সে দ্রুত নেমে যাচ্ছে, আমাকেও দ্রুত নামতে হবে, নেমে আমাকে তাকে ধরতে হবে। ডাক্তার ফিরোজের বক্তব্য জানতে চাইলেও নাগাল পাওয়া যায়নি তার। নাকের ডগায় এমন ঘটনা নতুন কিছু নয় সিটি কর্পোরেশনের জন্য। জানা থাকলেও ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নেই বলে এড়িয়ে যান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। দায় ঠেলে দেন আঞ্চলিক কর্মকর্তার কাছে। আমাদের এখানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা ওনারাই দেখে, আমি কিছুই বলতে পারবো না, আমার কোনো অথরিটিই নাই। অভিযোগ খতিয়ে দেখার সেই গতানুগতিক আশ্বাস রেজিস্ট্রার জেনারেলের। ওই দোকান থেকে সে একটা আইডি দিয়ে 100টা কিভাবে করতে পারছে? এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, কারণ একটা আইডি দিয়ে সে 100টা কীভাবে করবে সেটা তো, এই প্রশ্নের জবাব তো আমি সে করেছে এবং অলরেডি আমাকে সে কমপ্লিটে দিয়েছে, আমাদের ডকুমেন্টস আছে। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 5 থেকে 6 জন লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং অনেকে সাসপেনশনে আছে। অর্থাৎ আপনারা অভিযোগ পেলে সেটা ব্যবস্থা? হ্যাঁ, আমরা সাসপেনশনে আছে অনেকে। পুরো চক্র যখন যমুনার ক্যামেরায়, তখন বারবার বিষয়টি এড়িয়ে যাওয়ার আবদার চক্রের গোড়া মাসুদ কাজীর। সিটি কর্পোরেশন আছে, যে কোনো কাজকাম থাকলে আপনি ব্লক করেন, সমস্যা নাই। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। হত্যা মামলার পর আত্মগোপনে থেকেও আবেদন করায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্ট প্রদান প্রক্রিয়া স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন দপ্তর। একই কারণে তার স্বামীর আবেদনও স্থগিত করা হয়েছে। শিরিন শারমিনের পাসপোর্ট তৈরির প্রক্রিয়া নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। তাতে দেখা যায় আত্মগোপনে থাকা হত্যা মামলার আসামি এবং সাবেক এই স্পিকারের ফিঙ্গারপ্রিন্ট, ছবি আর চোখের আইরিশও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থায়। তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনও একইভাবে সুবিধা নিয়েছেন, অথচ নিয়ম অনুযায়ী পাসপোর্ট অফিসে গিয়ে এসব প্রক্রিয়া সম্পন্ন করার কথা।
অভিযোগ রয়েছে পাসপোর্ট অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা সাবেক স্পিকার দম্পতিকে এই বিশেষ সুবিধা দিয়েছিলেন। পাসপোর্ট অফিসে উপস্থিত থেকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে না পারায় বিভিন্ন মামলার আরও বেশ কয়েকজন আসামিকে এভাবে অনৈতিক সুবিধার পাসপোর্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন, প্রত্যাশা ব্রিটেনের। রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় দেশটি। সকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর একথা বলেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। জানান, শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ। রাজনৈতিক, অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা এবং অভিবাসন ইস্যুতে কিভাবে একসাথে কাজ করা যায় তা নিয়েও বৈঠক আলোচনা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্যের কোনো মন্ত্রীর এটি প্রথম বাংলাদেশ সফর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও সফরকালে সাক্ষাৎ করবেন ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন। Professor Yunus to lay out his vision for how that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. We didn't discuss individual cases, but we want to support the government because it is in this period of transition. We want to support the interim government in all the work that it's doing. প্রাথমিকের বইয়ে কিছুটা পরিমার্জন হবে, তাই দেরি হলেও জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সিলেটের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষকদের 10ম গ্রেড নিশ্চিত করাই প্রধান লক্ষ্য, তবে এখনই তা সম্ভব নয়। এর আগে বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সিলেটের শিক্ষাচিত্র তুলে ধরেন উপদেষ্টার কাছে। শিক্ষক সংকট সহ বিভিন্ন কারণে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ার কথাও জানান তারা। শিক্ষার মান বাড়াতে কর্মকর্তাদের তাগিদ দেন উপদেষ্টা। পরিবর্তন করার প্রয়োজন ছিল। বইগুলোর ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল, ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে। আগামী 2 বছরে অর্থনীতিতে বড় ঝুঁকি 3টি, সেগুলো হচ্ছে মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা ও দারিদ্র্য। একই সাথে বেকারত্ব, জ্বালানি সংকট ও মানবাধিকার লঙ্ঘনও সামাজিক ঝুঁকিও তৈরি করতে পারে। সিপিডি আয়োজিত ব্যবসার পরিবেশ সংস্কার বিষয়ক সংলাপে এমন মন্তব্য করেছেন সংস্থার গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। মূল প্রবন্ধে 6 মাস আগের তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়। বলা হয়, বিচার ব্যবস্থায় প্রকৃত স্বাধীনতা না আসলে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে না। সেক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হতে পারে। শিক্ষায় নতুনত্বের অভাবে কর্মীদের দক্ষতা বাড়ছে না, এতে দেশের সার্বিক প্রতিযোগিতার সক্ষমতা নিম্নমুখী হচ্ছে। সিপিডি বলছে, রাজস্ব ব্যবস্থাপনা নিয়েও আছে ব্যবসায়ীদের নানা প্রশ্ন। VAT collection happen in a manual nature, and that is administratively intensive. So that also need to be digitalized, which has not yet been fully happened. ভ্যাট প্রদান করতে যেয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। হয়রানির অভিযোগও রয়েছে। ভ্যাট শুল্ক তথা রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তন আনা প্রয়োজন। এজন্য অংশীজনদের সাথে আলোচনা হওয়া দরকার। সংস্কার কার্যক্রমে তাদের মতামতের প্রতিফলন হতে পারে। এই কার্যক্রম বাণিজ্য বিনিয়োগের কার্যক্রমকে সহজ করবে। মেগা প্রকল্পের নামে শুধু অবকাঠামো তৈরি হয়েছে, কিন্তু নেই মাস্টার প্ল্যান, আসেনি পর্যাপ্ত বিনিয়োগ। ফলে একাধিক বড় যোগাযোগ কাঠামো থেকে কাঙ্ক্ষিত আয় হচ্ছে না, উল্টো বিদেশি ঋণের কিস্তিতে ভর্তুকি দিচ্ছে সরকার। বিশ্লেষকরা বলছেন, এই দায় পরিকল্পনা কমিশনের। প্রকল্প নেয়াকে ছেলে খেলা বানিয়ে ফেলেছিল দপ্তরটি। অবশ্য অর্থ উপদেষ্টা জানিয়েছেন, মেগা প্রকল্পের কিস্তি নিয়ে বেশি চাপ নেই। গত 1.5 দশকে মেগা প্রকল্পের ছড়াছড়ি দেখেছে বাংলাদেশ। পদ্মা সেতু দিয়ে শুরু, এরপর মেট্রো রেল ও কর্ণফুলী টানেলের মতো কাঠামো যোগাযোগে নতুনত্ব এনেছে। এমনকি ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাওয়া যাচ্ছে ট্রেনে চেপেই। কিন্তু চালুর পর এসব অবকাঠামো থেকে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচই উঠছে না। কিন্তু 4 প্রকল্পে বিদেশি ঋণ 56,000 কোটি টাকা, সুদ ছাড়া যার বার্ষিক গড় কিস্তি 3,000 কোটি টাকার বেশি।
সবচেয়ে বিপত্তি কর্ণফুলী টানেল নিয়ে। এখান থেকে 1 বছর আয় মাত্র 37 কোটি টাকা, কিন্তু সুদ বাদে ঋণের কিস্তি 405 কোটি টাকা। 2000 কক্সবাজার রেল রুট থেকে 9 মাসে আয় 71 কোটি টাকা, তবে এর ঋণের বার্ষিক কিস্তি 450 কোটির বেশি। MRT 6 থেকে 6 মাসে আয় হয়েছে প্রায় 200 কোটি টাকা, কিন্তু বছরে ঋণের কিস্তি দিতে হবে 657 কোটি টাকা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অবস্থাও একই। পদ্মা ব্রিজের ডাউন স্ট্রিমে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য মাস্টার প্ল্যান হওয়ার কথা ছিল। টানেল প্রজেক্টের আনোয়ারাতে টুইন সিটির কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো মাস্টার প্ল্যান নাই। প্রাক্কলিত মূল্যের কোথাও ডাবল অথবা 2.5 গুণ খরচ করে ফেলেছি। এখন সেটাকে তুলতে গিয়ে যেই টোল ফেয়ার ফ্রেম স্ট্রাকচার নিয়ে আসছি, তাতে দেখা যায় ভর্তুকিতে চলে আসছে। এই প্রাক্কলন কিন্তু ফিজিবিলিটি স্টাডিতে করা হয় নাই। যথেচ্ছ নির্মাণ প্রকল্পের লাগামে টান দিয়েছে অন্তর্বর্তী সরকার। ধারণা করা হচ্ছে নতুন ঋণ নেওয়া কমিয়ে দেওয়া হবে, একই সাথে কমবে বার্ষিক উন্নয়ন বাজেটও। কিন্তু আগের ঋণের বিপুল কিস্তি টানতেই হবে। যদিও অর্থ উপদেষ্টার সাম্প্রতিক দাবি, সরকার চাপ সামলে ফেলেছে। কোনো চাপ নেই, আমরা কিস্তি দিচ্ছি। আগের এরিয়ারে অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকারে, এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি। লোকসানি অবকাঠামোর আশপাশে শিল্প বিনিয়োগ টানতে তৎপরতা বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভয়াবহ আগুনে পুড়ল চট্টগ্রামের আকমল আলী ঘাটের জেলেপল্লী। ছাই হয়ে গেছে 20টিরও বেশি বসতঘর সহ অর্ধশতাধিক স্থাপনা। এতে দিশেহারা বাসিন্দারা। ফায়ার সার্ভিসের 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। জ্বলছে ভয়াবহ আগুন, পুড়ছে চট্টগ্রামের আকমল আলী ঘাটের জেলেপল্লী। চারপাশে তখন আতঙ্ক, প্রাণ বাঁচাতে ছুটোছুটি। চোখের সামনেই পুড়েছে শেষ সম্বল। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত 11:30টার দিকে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এরপর ভয়াবহ রূপ নেয়, পুড়তে থাকে জেলেপল্লী সহ নানা স্থাপনা। আমি আসি, দেখছি এখানে সব শেষ। এখানে গ্যাসের দোকান ছিল, তেলের দোকান ছিল, মুদির দোকান ছিল, অনেক ঘরবাড়ি ছিল। স্থানীয়দের দাবি, আগুনে 20টিরও বেশি বসতঘর পুড়ে গেছে। ছাই হয়েছে জাল, তেলের দোকান সহ অর্ধশতাধিক নানা স্থাপনা। সব হারিয়ে দিশেহারা মানুষ। আনুমানিক 1 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হইতে পারে, এবং জেলেদের অনেক ঘরবাড়ি এবং আপনার অনেক জাল ছিল এদের। জেলে পাড়াতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এটার আমরা সুষ্ঠু একটা তদন্ত চাই, এবং কি কারণে এটা আমরা তা সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আবেদন জানাবো। ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। সেখানে তেল ও জালের দোকান থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। প্রায় 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সব। আগুন লাগার কারণ ছিল মশার কয়েল থেকে আমরা জানতে পেরেছি। ক্ষয়ক্ষতি এখন নিরূপণ করতে পারি নাই। আমাদের কর্মকর্তা অফিসার এখানে ফার্স্ট রেসপন্ডার যারা আছে এখানে এখনো আছে। আগুন নেভানোর পর বেরিয়ে আসে ক্ষয়ক্ষতি। নির্ঘুম রাত কেটেছে স্থানীয় সবার। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। দর্শক, চট্টগ্রামের অগ্নিকাণ্ডের ব্যাপারে আরো খবর জানবো। ঘটনাস্থলে রয়েছেন আমার সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জোবায়েদ, অগ্নিকাণ্ডের পর জেলেপল্লীতে কি অবস্থা এখন? সবশেষ চিত্র কি দেখছেন আপনি আমাদেরকে জানাবেন। আগুনে প্রায় অর্ধশত একেবারে জেলেপল্লীর যে ঘর বাড়ি সেগুলো পুড়ে গেছে। এখানে গোডাউন ছিল, জাল রাখার ঘর ছিল, বসতি ছিল, সব একেবারে পুড়ে ছাই। তারা শেষ সময়ে কিছুই বের করতে পারেননি। আগুনে সব কিছুই একেবারে ধূলিসাৎ হয়ে গেছে এক প্রকার বলতে গেলে। চাচ্ছেন এই মুহূর্তে তারা যদি এই যে ছাই আছে সেখানের মধ্যে থেকে যদি কিছু বের করা যায়। এখনও কিন্তু আগুন থেকে থেকে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলো আগুন নিবানোর জন্য এখনও চেষ্টা করছেন। যে সকল আগুনের যে ধোঁয়া এবং ফুলকি যেগুলো দেখা যাচ্ছে সেগুলো থেকে। পাশাপাশি যারা এখানকার জেলেরা আছেন, এই পল্লীকে ঘিরে যাদের জীবন জীবিকা ছিল, তারা অনেকটাই অসহায়। তারা বলছেন এই ধরনের ঘটনা তাদেরকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। অনেকের এমনও মানুষ আছে, এমনও ব্যবসায়ী আছে যাদের প্রায় 1 কোটি থেকে 1.5 কোটি টাকা খরচ হয়েছে। তবে এই বিষয়টা তারা বলছেন যে সরকারের একটা সহযোগিতা তারা আশা করছেন। পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনাটা একটু বলে রাখি, সূত্রপাতটা ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে মশার কয়েল থেকে। সেক্ষেত্রে এখানে যে তেল, জাল এরকম দাহ্য পদার্থ ছিল সেগুলো
শুরুর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং তারপরে পুরো যে চিত্র সেটা আপনাদের চোখের সামনে। তো সব মিলিয়ে বলতে গেলে যে জেলেদের এবং এই পল্লী ঘিরে যাদের জীবন জীবিকা, তারা এক প্রকার নিশ্চয়ই বলা চলে তারা চেষ্টা করছেন ছাই থেকে নিজেদের যে শেষ সম্বলটুকু কিছু যদি পাওয়া যায়, টিন, পেরেক, লোহার যে সকল বস্তু আছে এগুলো তারা কুড়িয়ে বিক্রি করার চেষ্টা করছেন এবং তাদের জোর দাবি জানাচ্ছেন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এই বিষয়ে তাদেরকে সহযোগিতা করে। ধন্যবাদ আপনাকে। গুম, হত্যা চেষ্টা ও পঙ্গু করার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 7টি অভিযোগ দায়ের করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকালে ভুক্তভোগীরা আসেন আর অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে সেখানে পৃথক অভিযোগ দেওয়া হয়। এদের সবাইকে গুম করার পর গুলি ছুড়ে বা ধারালো অস্ত্র দিয়ে হাত পা কেটে ফেলার অভিযোগ রয়েছে। গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও একজন নিখোঁজ। তাছাড়া অভিযোগ দায়ের করা 2 জন 3 বছরের মতো গুম ছিলেন। পুলিশ ও র্যাবের নির্যাতনে শিকার হয়ে পঙ্গু হয়েছেন 4 জন। ঘটনার সময় পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগীরা তাদের লোমহর্ষক অভিজ্ঞতা তুলে ধরার সময় প্রসিকিউশনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সবাই এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার চান। যারা এভাবে মিথ্যা নাটক সাজিয়ে মায়ের বুক কালি করছে, আমি তাদের প্রত্যেকের বিচার চাই। তাদের আমি বিচার চাই এবং আইনের আওতায় এনে তাদেরকে শায়েস্তা করা হবে। মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন। আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা ছিল আছে, আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। প্রাপ্তবয়স্কদের অপরাধের বলি নিরপরাধ শিশুরা। সমাজের নানা মানদণ্ডে ইতিবাচক পরিবর্তন এলেও শিশু হত্যা ও নির্যাতন বেড়েছে। আইনজীবীরা বলছেন মূল কারণ বিচারহীনতা। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন বৈষম্য, রাষ্ট্রীয় অবহেলা আর সামাজিক নিরাপত্তাহীনতায় বাড়ছে শিশু নির্যাতন। তাদের অভিমত, সমাজ, রাষ্ট্র ও বিচার বিভাগকেই নিশ্চিত করতে হবে শিশুদের নিরাপদ জীবন। জীবনমানের অনেক সূচকেই উন্নতির ধারা, তবে সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে অপরাধ। শিশুদের ক্ষেত্রে হত্যা, নির্যাতনে দায়ী প্রাপ্তবয়স্করা। এমন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেলে সেটিকে বলা হয় পশ্চাৎমুখী সমাজ। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব বলছে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত 521 শিশু হত্যার শিকার হয়েছে। শতাধিক শিশুকে করা হয়েছে নির্যাতন। এই অপরাধ গত বছরের তুলনায় 31% বৃদ্ধি বলেও জানাচ্ছে সংস্থাটি। শিশু নির্যাতনের যে পরিস্থিতি আমরা দেখছি, এই পরিস্থিতি কোনো বছরের থেকে কোনো বছর বা কোনো মাসের থেকে কোনো মাস পিছিয়ে নেই, বাড়ছে। হলো এই শিশুদের সুরক্ষার রাখার প্রশ্নে আইনগতভাবে যে সুরক্ষা দেওয়ার কথা ছিল সেটি ঠিক সময়ে ঠিকভাবে দিতে পারছে না। অর্থাৎ সেখানে বিচারহীনতার প্রশ্ন আছে। যেখানে সকল শিশুরই সমানভাবে এগিয়ে যাওয়ার জন্য বা জীবন গঠনের জন্য ব্যবস্থা গ্রহণের কথা রাষ্ট্র বলছে, সেখানে শিশুদেরকে আমরা আবার সামাজিক মর্যাদা অনুযায়ী, তার পরিবারের মর্যাদা অনুযায়ী আমরা বিভাজন তৈরি করে ফেলছি। আর একটা শিশু যে একদম শুরুতেই ঝরে গেল এবং নির্মমভাবে তাই হত্যার শিকার হলো, এটি একটা সমাজের, আমাদের রুল অফ ল বা বিচারহীনতা আমরা যখন বলি, ইন্ডেক্স যখন নিচের দিকে যায়, এগুলোর বিচার না হওয়াটাই আমাদেরকে নিচের দিকে নিয়ে যায়। শিশুদের ক্ষেত্রে আমাদের অধিক সচেতন হতে হবে। বিচারহীনতাই একমাত্র কারণ। বিচার যদি তাড়াতাড়ি দ্রুতগতিতে হয়, পানিশমেন্টের বিধান কেন রাখা হয়েছে? অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি, ছোটবেলায় নির্যাতনের মধ্য দিয়ে বড় হওয়া মানুষ আর সামাজিক অবক্ষয় সহ নানা কারণে বাড়ছে এই অপরাধ। আগামীতে এই ধরনের হত্যাকাণ্ড যদি রোধ করতে হয়, বিচার অবশ্যই করতে হবে এবং এই বিচারটা হবে এক্সাম্পলারি পানিশমেন্ট। স্পেশাল কোর্ট আছে, আপনি দ্রুত বিচার আছে, এগুলাতে করে শেষ করা উচিত এবং এগুলা মনিটরিং করা উচিত। সাহস তখনই করে যখন তার শাস্তি হয় না, শাস্তি মূলত হচ্ছে না। এটার গলদে সবাই জড়িত, আমি লয়ারও জড়িত। সার্বিকভাবে শিশুদের অধিকার, তাদের সুরক্ষা, নিরাপত্তার প্রশ্নে একটি শিশু বান্ধব পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সেই জায়গাগুলোতেও সেই নীতিগুলোর সঠিক যে বাস্তবায়ন করে শিশুদের জন্য একটি উপযোগী সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র কাঠামো তৈরি করার জায়গাতে আমরা ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছি। সমাজে একজন শিশু যদি নির্যাতন, নিপীড়নের শিকার হয়, তাহলে বুঝতে হবে যে ওখানে প্রাপ্তবয়স্কদের কাছে শিশুরা নিরাপদ নয়। যে কোনো অপরাধ পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন, যদি রাষ্ট্র চায় তাহলে অপরাধ নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। রুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্টের পর গেল 3 মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি সেলে জমা পড়েছে 10টি অভিযোগ।
ছাত্রীরা কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি সহ গুরুতর অভিযোগ তুলে ধরেছেন। এর মধ্যে অভিযুক্ত শিক্ষকদের সাময়িক বহিষ্কারের পর তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের বিরুদ্ধে একাধিক ছাত্রীর করা যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগের সত্যতা মেলায় তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সাগরের মতো একাধিক শিক্ষকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আইন বিভাগের শিক্ষকদের দ্বারা গঠন করা কমিটিতে সত্যতা প্রমাণ মিলেছে। তাকে আমরা শুনতে পাচ্ছি যে সিন্ডিকেট মেম্বাররা সেটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করতেছে। ছোটখাটো বিষয়গুলো টেনে নিয়ে স্যার আমার ডিপার্টমেন্টের টিচার উনি আমার রেজাল্ট 1 বছর লস করায় দিয়েছেন এবং যার কারণে আমার মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে যাওয়া লাগছে। তাদের ক্ষমতা বলে শুধু ছাত্রীদেরকে না, ছাত্রছাত্রী উভয় এমনকি কর্মচারীদেরকেও তারা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার করে। আমরা অবশ্যই চেষ্টা করি সবসময় শালীনভাবে বিশ্ববিদ্যালয়ে আসতে। তো সেখান থেকেও যদি শিক্ষকরা কোনো ধরনের কথা বলে বা দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে শিক্ষকরা বিভিন্নভাবে হয়তো বা কারো হাত ধরার চেষ্টা করবে। গ্রাফিক্স ডিজাইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ সহ একাধিক বিভাগের অন্তত 10 জন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ জমা পড়েছে রাবির যৌন নিপীড়ন নিরোধ বিষয়ক কমিটির কাছে। অভিযোগগুলো পর্যালোচনা করে দেখা গেছে পরীক্ষার খাতায় কম নাম্বার দেওয়ার ভয় দেখিয়ে নয়তো প্রেমের প্রলোভন দেখিয়ে শিক্ষক তার ছাত্রীকে অবৈধ সম্পর্কের ফাঁদে ফেলেছেন। 5 আগস্টের পর থেকে শিক্ষার্থীরা এমন অভিযোগ দাখিলের সাহস পাচ্ছেন বলে মনে করেন বিশ্ববিদ্যালয়টির যৌন নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি। আমার সেলে তো এখন 7টা আছে, আর আগের আনসলভ হওয়া একটা আছে আমি যেটুকু পেয়েছি। আর যেটা দেখা গেছে যে আগে ওনারা 3টা সলভ করেছেন এরকম বলেছেন, 3টা বোধহয় তাদের সলভ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনে করেন রাজনীতিকরণ, আঞ্চলিকতা ও আত্মীয়তার মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের কারণে বিশ্ববিদ্যালয় বিতর্কিত হচ্ছে। শিক্ষক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা গেলে এসব ঘটনা কমে আসবে বলে মনে করেন তিনি। আমরা চাই যে প্রত্যেকটা বিভাগের একাডেমিক কার্যক্রম এটাও একটা জবাবদিহিতার ভিতরে আসবে। যেমন খুব শীঘ্রই আমার পরিকল্পনা আছে যে প্রত্যেকটি বিভাগে প্রত্যেকটি ক্লাসে এই টিচিং এভালুয়েশনের ব্যাপারটা বাধ্যতামূলক করে দেয় আর কি। মানে এখানে কোনো ধরনের অপশন থাকবে না, সবাইকেই এই এভালুয়েশনে অংশগ্রহণ করতে হবে। অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট অভিযুক্ত শিক্ষকদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। 1 মাসের মাথায় আবারও হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন। শনিবার পরপর 2টি বোমা আঘাত এনেছে বাড়ির বাগানে। হামলার সময় বাড়িতে ছিলেন না নেতানিয়াহু ও তার পরিবার। ক্ষয়ক্ষতির তথ্য না মিললেও এই ঘটনাকে বড় হুমকি হিসেবে দেখছে তেল আবিব। 3 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে গেল মাসে বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। লেবানন সীমান্ত থেকে 70 কিলোমিটার পাড়ি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেডরুমের জানালায় আঘাত এনেছিল মনুষ্যবিহীন আকাশযানটি। বাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সে সময় বাড়িতে ছিলেন না নেতানিয়াহু কিংবা তার পরিবার। 1 মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো হামলার শিকার হলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবন। 2টি বোমা আঘাত এনেছে বাড়ির বাগানের অংশে। এবারও হামলার সময় ফাঁকা ছিল বাড়ি। হামলার ঘটনায় কেউ দায় স্বীকার না করলেও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করছে তেল আবিব। তীব্র ক্ষোভ জানিয়েছেন নেতানিয়াহু প্রশাসনের মন্ত্রীরা। এক্স হ্যান্ডেলে দেয়া বার্তায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সব সীমা অতিক্রম করেছে হামলার এই ঘটনা। অক্টোবরে নিজ বাড়িতে হামলার পর থেকেই প্রাণ নিয়ে শঙ্কিত ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামলার ভয়ে বেশিরভাগ সময় বাংকারে কাটাচ্ছেন তিনি। অফিসও করেন মাটির নিচের সুরক্ষিত কামরায়। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
উইন্ডিজদের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে এই মুহূর্তে ক্যারিবিয়ানদের দেশে অবস্থান করছে বাংলাদেশ। আজ থেকে চলবে 2 দিনের প্রস্তুতি ম্যাচ। সিরিজে ভালো করার প্রত্যয়ে চলছে ইয়াং স্টারদের নিয়ে প্রস্তুতি। অনুশীলন দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। অ্যান্টিগায় আগামী 22 নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এই টেস্টকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন টাইগাররা। দলে অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়লেও ইয়াং স্টারদের ওয়ার্ক এথিক্সে সন্তুষ্ট দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। 2 ম্যাচ টেস্ট সিরিজের আগে 2 দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। 10 বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের চতুর্থ সফর এটি। আগের 3 সফরে 6 টেস্টের সবগুলোতেই হারের স্বাদ পেয়েছে লাল সবুজ প্রতিনিধিরা। প্র্যাকটিস করার চেষ্টা করছি এবং এবারে যে স্কোয়াডটা আছে মোটামুটি একটা ইনএক্সপিরিয়েন্স টিম, বাট সবচেয়ে যেটা ভালো লাগছে যে ছেলেরা মোটিভেটেড, তারা ভালো খেলার জন্য, এবং সবাই আমার কাছে যেটা মনে হয় যে তারা আসলে হোয়াইট টেস্টটা করতে চায়। মানে এই ইন্টেনশনটা আসলে সবচেয়ে বেশি দরকার আমাদের, যেখানে আসলে আমরা টেস্ট ক্রিকেট আমরা ভালো করবো। এবং সবার ওয়ার্ক এথিক দেখে আমার খুবই ভালো লাগছে। ক্রিকেটাররা যারা আছে তাদের ড্রিমটা আর একটু বড়, তারা চেষ্টা করতেছে তারা যেন তাদের যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ারটাকে ভাঙার জন্য। দলের সেরা 5 ক্রিকেটারই নেই, তবুও এবারের এনসিএল এ সবার সেরা সিলেট। দলটির হেড কোচ রাজিন সালে বলছেন, কোচদের দেয়া পরিকল্পনার সঠিক বাস্তবায়নেই সফলতা মিলছে। আর ক্রিকেটারদের ধারাবাহিক পারফরমেন্স সিলেটকেও ধারাবাহিক বানিয়েছে। সবশেষ 2 আসরের রানার্স আপ দলটির এবারের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ। দারুণ একটা স্ট্রেইট ড্রাইভে ইনিংস শুরু করেছিলেন নাইম শেখ। মিড অফের ফিল্ডার তখন আরও বেশি ক্লোজে নিয়ে আসেন সিলেট বিভাগের অধিনায়ক। নাইমকেও যেতে হয় ভিন্ন পরিকল্পনায়। ভিন্নতার সন্ধান করতেই ঢাকা মেট্রোর বাহাতি ওপেনার আউট। আদতে এটাই এনসিএল এর টেবিল টপদের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। জাকের নাই, জাকির নাই, ইনজুরিতে ইবাদত সাকিবও নাই। জাতীয় দলের সঙ্গে থাকায় নাসুমও 2 রাউন্ড ছিলেন না। নানা কারণে সেরারা দলে নাই, তবুও সিলেট বিভাগ এই এনসিএল এর সবার উপরে। রহস্য কি? বোলিং লাইন যদি চিন্তা করেন, ওয়ান অফ দ্য বেস্ট বোলিং লাইন বাংলাদেশের, এবং আমাদের বোলাররা ডেফিনেটলি তারা অনেক কন্ট্রিবিউট করেছে। এবং যারা ব্যাটসম্যান আছে, যে সিচুয়েশন দরকার ওই সিচুয়েশনে তারা যেটার প্রয়োজন, যেটা প্ল্যান করা হয় ওই প্ল্যানে তারা খেলে। আপনি যখন একটা টিমের গার্ডিয়ান হবেন আর ওই টিমের প্লেয়াররা যদি অবিডিয়েন্ট হয়, তখন ওই টিমটা ভালো খেলার পসিবিলিটি বেশি থাকে। এক সময় সিলেট মানেই ছিল টেবিলের তলানির দল। সেই দলটাই গত কয়েক বছরে সবচেয়ে ধারাবাহিক। সর্বশেষ 2 আসরেই তারা রানার্স আপ। বাধ্য ছাত্রের সঙ্গে কোচের অভিজ্ঞতার মিশেলে ফলাফল কেমন হতে পারে, সিলেট তার যোগ্য উদাহরণ। তারা অনেক ইন্সপায়ার হয়েছে যে কীভাবে তারা এখানে এসে এনসিএলটা ভালো খেলবে। আর আমরা তাদের গোল দিয়ে দিয়েছি যে তোমাদের গোল এটা। একটা প্লেয়ারের যখন লক্ষ্য না থাকে তখন সে এগোতে পারে না। বয়স ভিত্তিকের পর অন্য বিভাগের অনেক প্লেয়ার যেখানে হারিয়ে যায়, ব্যতিক্রম সিলেট। তানজিম সাকিবদের এই ব্যাপারটা থেকে শিক্ষা নিতে পারে অন্য বিভাগগুলো। অনেস্টভাবে ওই প্লেয়ারগুলোকে, ওই ট্যালেন্টগুলোকে আপনারা পিক করতে পারেন, তাহলে মনে হয় যে ওই প্লেয়ারগুলোই সামনে আগামী 2 বছর পরে, 3 বছর পরে তারা গ্রো আপ হবে। এনসিএল এ কখনোই সিলেট চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই শিকল ভাঙতে চান সিলেটের হেড কোচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, শেখ আবু নাসির স্টেডিয়াম, খুলনা। বর্ডার গাভাস্কার ট্রফির আগে চলছে 2 দলের প্রাক্তন ক্রিকেটারদের কথার লড়াই। ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে বদরাগীর তকমা দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। শুধু তাই নয়, গম্ভীরের থেকে সাবেক কোচ রবি শাস্ত্রীকেই এগিয়ে রেখেছেন সাবেক এই অজি অধিনায়ক। 22 নভেম্বর থেকে শুরু হবে ভারত অস্ট্রেলিয়ার 5 ম্যাচ টেস্ট সিরিজের মহারণ। চলছে কথার লড়াই। বর্ডার গাভাস্কার সিরিজ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সেই উত্তাপ। মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গিয়েছে ভারত অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারদের কথার যুদ্ধ। কদিন আগেই গম্ভীরকে বদরাগী বলেছিলেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। এবার সেই লড়াইয়ে যোগ হয়েছে টিম পেইনের নাম।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবধুলাইয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রাস্তাটা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে ভারতের জন্য। শুধু সিরিজ জিতলেই হবে না, জিততে হবে 4-1 ব্যবধানে, নইলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাবে টিম ইন্ডিয়ার। মহা গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে গম্ভীরকে বদরাগী বলে অভিহিত করেছেন সাবেক অজি অধিনায়ক টিম পেইন। এখন ভারতের নতুন কোচ ও বেশ বদমেজাজি, সবসময় প্রতিদ্বন্দ্বিতা চায়। এটা যে খুব খারাপ সেটা বলবো না, তবে আমার মনে হয় ভারতীয় দলের কোচ হিসেবে ও সঠিক লোক নয়। যদি আপনার কোচ সাংবাদিক বৈঠকে একটা সহজ প্রশ্নের উত্তর মেজাজ দেখিয়ে দেয়, তাহলে পার্থে প্রথম টেস্ট হারলে গোটা সফরে গম্ভীরের কাজ খুবই কঠিন হবে। ভারতের কোচ হিসেবে গম্ভীর সঠিক মানুষ নয় বলেও জানান টিম পেইন। গম্ভীরের চেয়ে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকেই এগিয়ে রাখছেন তিনি। কেন শাস্ত্রী আলাদা সেই ব্যাখ্যাও দিয়েছেন এই সাবেক অধিনায়ক। ভারত এদেশে এসে আগের দুটো সিরিজ জেতার সময় ওদের কোচ ছিল রবি শাস্ত্রী। দারুণ কোচ, দলের মধ্যে অসাধারণ পরিবেশ তৈরি করেছিল, খেলোয়াড়রা চাঙ্গা থাকতো, আবেগ দিয়ে খেলতো। ওদের কাছে একটা স্বপ্ন রেখেছিল শাস্ত্রী, হালকা কথায় ওদের অনুপ্রাণিত করেছিল। 22 নভেম্বর পার্থে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বর্ডার গাভাস্কার ট্রফির মহারণ। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।